বদরুজ্জামান সাহেব বলেছেন বিবাহের কথা। বিবাহ মানে কি? বিবাহ মানে একজন পুরুষ আর একজন মহিলার মধ্যে সম্পর্ক হয়, একজন আরেকজনের জীবনের গ্যারান্টি নেন। পুরুষ ওই মহিলার গ্যারান্টি নেন আর মহিলা ওই পুরুষের গ্যারান্টি নেন। তো যে ভদ্রলোক 7 পাকে বৈদিক মন্ত্র উচ্চারণ করে 7 পাকে বন্ধনে মহিলাকে এনে সিঁদুর দান করে মঙ্গলসূত্র দিয়ে তার জীবনের দায়িত্ব নিলেন, সেই মহিলার জীবনের গ্যারান্টি দিতে পারলেন না, তিনি কি করে 140 কোটি ভাববেন না যে একজন মহিলার জীবনের গ্যারান্টি দিতে পারে না, সে কি করে আমার গ্যারান্টি দেবে? আপনার গ্যারান্টি দেবে, 140 কোটি মানুষের গ্যারান্টি দেবে। এটা শুনলে তো ঘুরাও আসবে। ওই গ্যারান্টি কার্ড ফার্ড এগুলি কিছু না, এগুলি সব হলো জুমলা। তারা নিজেরাই বলেন, ওই অমিত শাহ করে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা তো বলেছিলেন 2 কোটি চাকরি দেবেন, তারপর এই 15 লাখ টাকা দেবেন। তিনি কি বলেছিলেন? আরে ভাই এ তো জুমলা হয়। তো জুমলা মানে প্রতারণা, মিথ্যা। এরা প্রতিবার উঠে আসে আর একটা করে নতুন করে জুমলা করে। তাই এই যে 2টা দিন আমাদের কাজ করতে হবে, প্রতিটা বাড়িতে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে এরা জুমলাবাজ, এরা প্রতারক, এদের কথা বিশ্বাস করবেন না। এদের জন্মই জুমলার মধ্য দিয়ে, বেড়ে উঠছে জুমলার মধ্য দিয়ে। তো জুমলায় জন্ম, জুমলায় বাস, জুমলা রুখলেই বিজেপি না। এই জুমলাটাকে আমাদের রুখে দিতে হবে, জুমলা প্রচারটাকে আজকে দিতে হবে। এটা যদি করতে পারেন, প্রতিটা ঘরে ঘরে যদি বার্তা নিয়ে যেতে পারেন, কালকের দিন, পরশু তো প্রচার করা যাবে না, কালকের দিন একটু বেশি পরিশ্রম করুন, প্রতিটা ঘরে ঘরে বার্তা নিয়ে নেন যে এরা প্রতারক। দেখবেন উঠে রাখছে, এরা শূন্য হয়ে যাবে। আর এবার দিল্লি ঝড় উঠে গেছে গোটা দেশে। এই ঝড় যত দিন যাচ্ছে, ঝড় না যাচ্ছে, টাইফুন হয়ে যাচ্ছে, হাওয়ার তুলে উড়ে যাবে দিল্লির সরকার। কেউ এই সরকারকে রক্ষা করতে পারবে না। প্রথম দফায় যে 102টা আসনে ভোট হয়েছে, যেখানে গতবারও তারা প্রায় অর্ধেক পেয়েছিল, এবার এখন পর্যন্ত বিভিন্ন চ্যানেল থেকে তা বেরিয়ে এসছে, ওইখানে গোটা 30 তারা পেতে পারে। 30ও পাবে কিনা সন্দেহ। দেখবেন চেয়ারটা ঝাপসা হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এখন যে বক্তব্য রাখেন আগের বেমান নেই, আর তার জন্য এই সমস্ত উল্টো পাল্টা। যেটা বদরুজ্জামান সাহেব ওনার বক্তব্য শুনিয়েছেন, একজন দেশের প্রধানমন্ত্রী এরকম বলতে পারে কার সন্তান বেশি, কার সন্তান কম? আরে বাবার সন্তান, উনি যে বলছেন উনার মা বাবার ঘরের গর্বে কত সন্তান ছিল, উনারা কবাই বোন, উনারা নিজেরা ভাই বোন কজন? এখন যে ইঙ্গিত করছেন আরেক দলকে, আরেক দলকে, একটা বিশেষ সম্প্রদায়কে, কত নিম্ন রুচির হয়ে কথা বলতে পারে। আমরা যারা বামপন্থী করি, আমরা বরাবর এই সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এসেছি। আমরা বিশ্বাস করি মানুষের পোশাক, মানুষের খাদ্যাভ্যাস, এগুলি তার মৌলিক অধিকার, এবং এটা আমরা বিশ্বাস করি না। ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে এগুলি আছে, ধর্মাচরণ থেকে শুরু করে। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিষয়গুলি আক্রান্ত। আপনি কি খাবেন কি খাবেন না তারা ঠিক করে দেবে। আপনি কি পোশাক পরবেন এটা তারা ঠিক করে দেবে। এখন দিকে যাচ্ছে আমার স্বাধীন ভারতবর্ষ। এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিলেন ক্ষুদিরামরা, প্রফুল্ল দেবীরা, আশফাকুল্লাহরা। আজকের নতুন প্রজন্ম এই বিষয়গুলো ভাববেন না। এই ভারতবর্ষে আমি কি কাপড় পরে বেরোবো এটাও ঠিক করে দেবেন তারা। তারা যেন ইজারাদার হয়ে গেছে। আমি কি খাবো এটাও তারা ঠিক করে দেবে। এই ইজারা আমরা এদেরকে দিতে চাই না। তার জন্য গোটা দেশ আজকে প্রস্তুত হয়েছে। ওই বদরুজ্জামান সাহেব বলেছেন আগুনের কথা, এই আগুনের কথা। আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের পার্টির একজন নেতা, এ রাজ্যের জনপ্রিয় মন্ত্রী ছিলেন বিমল সিনহা, উনি আবার বইও লিখতেন। উনি তার একটা বইতে লিখেছিলেন, বনে যখন আগুন লাগে কাঁচা পাকা মানে না। আজকে ভারতবর্ষের বনে আগুন লেগে গেছে, এখানে কাঁচা পাকা কিছু মানছে না। গোটা ভারতবর্ষকে দাঁড়িয়ে সরকার করে দিচ্ছে, এবং তার জন্যই এই ভারতবর্ষটাকে রক্ষা করার জন্য দল এক জায়গায় এসছে। কারণ গত নির্বাচনে আমরা দেখেছি মাত্র 31% ভোট পেয়ে বিজেপি সরকার করেছে। বিরোধীরা বহুদা বিভক্ত থাকায় বিরোধীদের ভোট 69,
তারপর ওই ভোট ভাগ হয়ে 31টা ভোট নিয়ে তারা ক্ষমতায় এসছে। এবার এখান থেকে শিক্ষা নিয়েছেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে, না আর বিজেপিকে সুযোগ না। বিজেপিকে আটকাতে গেলে বিজেপির বিরুদ্ধে প্রতি কেন্দ্রে একজন করে প্রার্থী, এবং সেই লক্ষ্যেই গোটা দেশে যে নতুন মঞ্চ ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে, 29টা দলের মঞ্চ, এই 28টা দলের মঞ্চ, এবং এই মঞ্চ আমাদের ত্রিপুরা রাজ্যে পশ্চিম আসনে কংগ্রেসের আশিস শাহ প্রার্থী হয়েছে, এই আসনে আমাদের সিপিআই এর রাজেন্দ্র রিয়াং প্রার্থী হয়েছে। এইভাবে গোটা দেশে বিজেপিকে হারানোর জন্য সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় এসেছেন যে প্রধান শত্রুকে আগে দেশ থেকে দূর করতে হবে, তারপর নিজেদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকে, আলোচনা শেষ হবে, কিন্তু আগে তো দেশটা বাঁচাই, আগে দেশের সংবিধান রক্ষা করি। এটাই এই সময়ের পবিত্র কর্তব্য। এই পবিত্র দায়িত্ব কর্তব্য পালনের জন্য আগামীকাল একটা দিন আপনারা প্রচার নিবিড় প্রচার করবেন, মানুষের কাছে এই বার্তা নিয়ে যাবেন। আর 26 তারিখ ভোটের দিন চোখ কান খোলা রেখে পাহাড় দিয়ে সমস্ত ভোট কেন্দ্রের মানুষকে নিয়ে গিয়ে নির্ভয়ে যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করবেন। আর ওইটা যদি হয়ে যায়, দেখবেন দিল্লির খুঁটি মেরে গেলে এইখানকার এটা বাতাসে উড়ে যাবে। এই যে যারা সম্পদ বানাচ্ছে এখন তাদের একটাই লক্ষ্য, যে যদি দিল্লির খুঁটি উড়ে যায় আমাদের কি হবে। সুতরাং যা পারো এই সময় মাল বানাও, মালপুয়া খাও, যা পারো লুটে ফুটে খাও। বলে গেছেন বন্ধুজন আমি বিস্তৃত বলতে চাই না, কেউ গাড়ি কিনছেন, কেউ বাড়ি কিনছেন, যা পারো লুটে ফুটে দাও জনগণের টাকায়। দুদিন পদের পরিস্থিতি কিছু না থাকে, সুতরাং আখের কোথাও এক একজনের চেহারা দেখলেন, বদন খানা, আপেল খানা, লাল টুসটুর গাল, মাছি বসলেও পিছলে পড়ে যাবে। কার টাকা? আমার আপনার টাকায়, জনগণের টাকা। সুতরাং জনগণের হকের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই গণ দুষ্মনদের দেশ থেকে হটানো প্রয়োজন। এটাই এই সময়ের সবচেয়ে বড় দায়িত্ব। এই দায়িত্ব আপনারা পালন করবেন এই আশা বিশ্বাস রেখে